সিলেট যাওয়ার সময় প্রথমেই আমি ভুলে গেছি যে আমার একটা ব্লগ করার অপশন রয়েছে। সো যাওয়ার পথে বিশাল এই রাস্তায় আমি একটা ভিডিও ফুটেজও নিইনি। সিলেটের খুব কাছাকাছি গিয়ে ক্যামেরা অন করার পর এই ফুটেজটা নিয়েছিলাম, যেটা আনইনটেনশনাল ছিল। দিনের 3:30 থেকে 4টার মধ্যে আমরা সিলেটে পৌঁছাই এবং যাওয়ার পরে লামাবাজারের বিআইপি রোডে আমরা একটা হোটেলে উঠি। যদিও এর আগে প্রত্যেকবার যাওয়ার পরে আমরা উঠেছি মূলত দরগা রোডে অথবা আম্বরখানা এরিয়াতে। সন্ধ্যের পরে আমার চায়ের ভীষণ নেশা হয়েছিল এবং আমি বেরিয়ে পড়েছি এবং শহরের বেশ লম্বা একটা এরিয়া আমি আসলে পায়ে হেঁটে ভ্রমণ করেছি। আমার জিপিএস ট্র্যাকিং এ ঠিক আমাকে এই বৃত্তটা দেখিয়েছে যেখান থেকে আমি বেরিয়েছি এবং যেখানে আমি ফেরত এসেছি। পরের দিন সকাল ভোরে ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা শেষ করার পর আমরা চলে গেছি সরাসরি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে। সো একজন ইউটিউবার হয়ে আমি কেন ডাব্লিউবি ক্যাম্পেইনে গিয়েছি, এর পেছনের গল্প কি এবং কি আমার উদ্দেশ্য ছিল সেটা আমি আরেকটা ভিডিওতে উল্লেখ করতে যাচ্ছি এবং সেই ভিডিওটা আসবে মূলত এগেলাইজ চ্যানেলে। সো ওই একদিনের গল্প বাদ দিয়ে পরের দিন সকাল থেকে চলে যাই জাফলং এর পথে। এবার সিলেট শহর থেকে জাফলংয়ে যাওয়ার পথে রাস্তাটা বেশ ভালো ছিল, তেমন কোনো ভারী ট্রাফিক জ্যাম নেই। পুরো 50 কিলোমিটার রাস্তায় আমাদের খুব একটা গাড়ির গতি স্লো করে যেতে হয়নি। Baby, it's you and yeah, we're stars in the sky. Oh, you and yeah, we're stars in the sky. You say that you're leaving me, the same thing you said last night. জাফলংয়ের খুব কাছাকাছি যাওয়ার পর এশিয়ান হাইওয়ে থেকে যখন আপনি নেমে যাবেন তার আগের বিশাল এরিয়াটা সত্যি অসাধারণ, যেখানে এক পাশে রয়েছে বাংলাদেশি পাহাড় এবং অপর পাশে দেখা যাচ্ছে ভারতের মেঘালয়ের বিশাল সুউচ্চ পাহাড়গুলো। এটা দেখতে অনেকটা কল্পনার রাজ্যের মতো, যেখানে আপনার কাছে মনে হবে পাহাড়গুলো আপনার ধারণাকে অনেক দূরে ছাড়িয়ে গেছে। আর যে জায়গাটা আমরা দাঁড়িয়েছি এবং ছবি তুলেছি এটা সত্যিকার অর্থে সিনেমেটিক। খুব বেশি মানুষের কোনো আনাগোনা নেই, চারপাশে যেদিকেই আপনি তাকান পাহাড় এবং সবুজ আপনি খুঁজে পাবেন। জাফলং পৌঁছানোর আগে আমার মনে যে চিন্তাটা সবচেয়ে বেশি ছিল সেটার সবচেয়ে ভালো একটা সমাধান আমরা পেয়ে গেছি এবং সেটা ছিল গাড়ি পার্কিং। টেনশনটা এটাই ছিল যে গাড়ি পার্কিং নিরাপদ হবে কিনা এবং কত পরিমাণ আমাদের অর্থ খরচ করতে হবে গাড়ি পার্কিং এর জন্য এবং যদি সুযোগ সুবিধা সেভাবে না থাকে। সো ফরচুনেটলি বলি আর আনফরচুনেটলি বলি, গাড়ি পার্কিং এর বেশ ভালো একটা জায়গা পেয়েছি এবং এটা ছিল কমপ্লিটলি ফ্রি এবং গভর্নমেন্ট নির্ধারিত এরিয়া। সেই জায়গাটা হচ্ছে বাল্লাঘাট রোড, যেখান দিয়ে আমরা মূলত টিলা থেকে একদম নিচে 0 পয়েন্টের দিকে যাই। এখানে গাড়ি পার্ক করে রাখার পর গাড়ি থেকে নেমে আমরা যে প্রথম দৃশ্যটা দেখতে পেয়েছি সেটা ছিল চোখ জোড়ান। বাংলাদেশের এই প্রান্তে পাহাড়টা যেখানে গিয়ে থেমেছে সেখানেই বাংলাদেশের ইন্টারন্যাশনাল সীমানা দাঁড়িয়ে গেছে এবং অপর প্রান্তে আপনি যতটুকু দেখতে পাচ্ছেন তার পুরোটাই ছিল ইন্ডিয়ান ডাউকি সিটি। এখান থেকে দাঁড়িয়ে আপনি যত দূর চোখ যায় শুধু পাহাড় দেখতে পাবেন। কোথাও কোথাও পাহাড়ের উচ্চতা আপনার সীমানাকে ছাড়িয়ে গেছে এবং সেই পাহাড়ের উচ্চতায় ছোট ছোট পাখির খাঁচার মতো বাড়িঘর তৈরি হয়েছে, যেগুলো দেখতে মনে হবে শিল্পীর তুলিতে আঁকা কোনো একটা দৃশ্যপট। এখানের রূপ মাধুর্য এতটাই বেশি যে আপনি এখানে এক জায়গায় দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। এমনকি তক্ত রোদে দাঁড়িয়ে থাকা যেখানে অসম্ভব সেখানেও মনে হবে এই দৃশ্যটা আমি আরো একবার দেখি। সো একটু আগে যেটা আমি দেখাচ্ছিলাম যে মূলত ইন্ডিয়া বাংলাদেশ সীমানার বর্ডার এখানেই, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা মূলত একদম সীমানা, মানে আমার পরে আর বাংলাদেশের সীমানাই নেই, যে জায়গাটি মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট এই যে দেখেন, মানে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট সীমানা পিলার, কত 1273 7S বাংলাদেশ। এটা হচ্ছে সীমানা পিলার, আমি ঠিক সেই সীমানা পিলারে দাঁড়িয়ে আছি এখন এক্স্যাক্টলি। এটাই হচ্ছে সেই সীমানা পিলার। সো প্রবাবলি এরপরে আর দেখানোর কিছু নেই বাংলাদেশ কোথায়। আর এখান থেকে আমি যদি দেখাই যে সীমানা পিলারের পরে এই যে দেখেন ওই যে
জালকি রিভার এবং সেখানে যে মানুষগুলো যাচ্ছে। আমি আসলে রোদে একদম ছেড়ে যাচ্ছি। প্রবলেম আমি আসলে রোদে অনেক বের হই না, সারাদিন বাসা থেকে আমার খুব কম বের হয়, সে কারণে আমার মনে হয় একটু বেশি অস্বস্তি লাগছে। আমি জানি না আসলে তাপমাত্রা আজকে 42-43-এর মতো নেই, কিন্তু যা আছে তাতে বেটার মনে হচ্ছে। অ্যান্ড প্রবাবলি বেস্ট ওয়ে টু শো ইউ দ্যাট বাংলাদেশ ইজ অ্যান্ড ইন্ডিয়া ইজ জাস্ট নেইবার থিংস। ক্যামেরার একটু এসপার ওসপার বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। সো পাহাড়ের এই প্রান্তে ঘুরে শেষ করার পর আমাদের মূল টার্গেট হয়ে যায় মায়াবিনী ঝর্ণা এবং খাসিয়াপল্লির দিকে, যে দুটো জায়গায় যাওয়ার জন্য আপনার নৌকা প্রয়োজন। এই জায়গায় আপনাকে একটা গুড ইনফরমেশন দিয়ে রাখি, এখানে নৌকা নেওয়ার জন্য আপনাকে বেশ ভালোভাবে বার্গেনিং করতে হবে। এখানের নৌকার মাঝিদের দাম চাওয়ার ধরনটা লিটারালি নিউ মার্কেট এবং গুলিস্তানের পণ্য বিক্রেতাদের মতো। যে নিউ মার্কেটে একটা জিন্স প্যান্টের দাম চাওয়া হয় 2500 টাকা, কিন্তু বিক্রি করে শেষ পর্যন্ত 500-600 টাকা। ঠিক একইভাবে ওখানের নৌকার মাঝিরা এই পুরো ট্যুরের জন্য আপনার কাছে দাম চাইতে পারে 3000-5000 টাকা, কিন্তু তারা শেষ পর্যন্ত 800-1000 টাকায় চলে যায়। সো অনেক দামাদামির পর আমরা শেষ পর্যন্ত একটা নৌকা ঠিক করতে পেরেছি এবং সেই নৌকায় আমরা রওনা দিয়েছি মূলত খাসিয়াপল্লী এবং মায়াবিনী ঝর্ণার দিকে। নৌকায় ওঠার পর আমরা যখন মায়াবিনী ঝর্ণার দিকে যাচ্ছিলাম তখন মাঝি বলেছিলেন যে পানিটা অনেক ঠান্ডা। মাঝির কথাকে গুরুত্ব দিয়ে আমি মূলত পানিতে হাত দিই এবং অনুভব করি পানিটা সত্যিকার অর্থে অনেক ঠান্ডা। আর স্বচ্ছতার কথা যদি বলি, এটা যথেষ্ট পরিমাণের স্বচ্ছ। আপনি খালি চোখেই দেখতে পাবেন পানির নিচের পাথর, বালি অথবা পাথরের গায়ে পড়ে থাকা দীর্ঘদিনের শ্যাওলার স্তর। সো প্রায় আধা ঘন্টা কিংবা 40 মিনিটের মতো একটা জার্নি ছিল এই পথটা পেরুতে, এবং শেষ পর্যন্ত আমরা চরে এসে পৌঁছি, যেখান থেকে মূলত আরও 10 থেকে 15 মিনিট হাঁটার পরে আমরা পৌঁছে যাই মায়াবিনী ঝর্ণার কাছে। সো ওই যে উপরের যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা আমরা ঠিক এখান থেকে এসেছি। আর এখানে অলরেডি আপনি বাংলাদেশের পতাকাটা দেখতে পাচ্ছেন। এটা মানে আপনাকে সাইন দেখাচ্ছে যে বাংলাদেশ এখানে শেষ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি বাংলাদেশটার শেষ সীমানা মূলত এই পাহাড়ের পাদদেশটা। আমার পিছনের এই এরিয়াটা ওই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে বিজিবি পোস্ট আছে, আর এটা হচ্ছে পুরো পাদদেশটাই হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। উপরে আর বাংলাদেশ নেই। এমন একটা সময় আমরা এই ঝর্ণা দেখতে গিয়েছি যখন এই ঝর্ণাতে সত্যিকার অর্থে সেভাবে পানি নেই। একটা ঝর্ণার অলংকার হচ্ছে তার পানি। যদি পানিই না থাকে তাহলে আপনি ঝর্ণার পূর্ণ রূপটা আসলে দেখতে পান না। সিমিলারলি আমরাও সেভাবে দেখতে পাইনি। তো এই মুহূর্তে আমি একদম যে জায়গাটায় আছি, এটা বলতে পারেন যে ঝর্ণা আমার একদম কাছে যাচ্ছে, খুব কাছে, মানে আমি চাইলে হাতে ধরতে পারি। এটা মূলত অ্যাকচুয়ালি এটা বাংলাদেশ নয়, এটা উপরে লিখেই আছে অলরেডি এখানে বাংলাদেশ। বাংলাদেশ অ্যাকচুয়ালি এর আগেই শেষ হয়ে গেছে। আমরা যেখানে আছি বিনা পাসপোর্টে, বিনা ভিসায়, বিনা টিকিটে সহজে ইন্ডিয়া, এবং এই ঝর্ণায় আমরা উপভোগ করে যাচ্ছি। প্রবাবলি ইন্ডিয়ানদেরই ব্যাড লাক যে তারা হয়তো এই জায়গাটা কোনোভাবেই সুযোগ পাচ্ছে না। তাদের জন্য পাসপোর্ট, টিকিট, ভিসা লাগিয়ে তাদের দেশ থেকে ঘুরতে হবে, কিন্তু আমরা এটা বিনা পাসপোর্টেই ঘুরে যাচ্ছি। আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি বলি, এখানে এই মুহূর্তে কিন্তু ঝর্ণাতে পানি অনেক কম, যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা খুবই কম পানি, এবং আপনি দেখেন একদম খুব এনজয় করে যাচ্ছে। এই পানিটা যথেষ্ট পরিমাণে ঠান্ডা, আনবিলিভেবলি ঠান্ডা, যেটা আপনার ফ্রিজিং বলা যায়, এবং ফ্রিজিং বলা যাবে না, বাট তারপরেও এটা যথেষ্ট পরিমাণে ঠান্ডা এবং এই পানিটা এনজয় করার মতো। এই মুহূর্তে আউটসাইডে যে তাপমাত্রা আছে সেটা প্রায় 35-36 ডিগ্রি সেলসিয়াসের বেশি। ফিল যদি বলেন 40-এর কাছাকাছি হতে পারে, বাট তারপরেও আমি যে ফিল পাচ্ছি বা আমি যেভাবে এনজয় করে যাচ্ছি, এটা আনবিলিভেবল, আমেজিং থিং। তারপরও ঝর্ণার যে পানিটা আপনি দূর থেকে দেখতে পাচ্ছেন, এটা খুব সামান্য দেখতে মনে হচ্ছে, কিন্তু যখন আপনি কাছে যাবেন সেটাও কিন্তু কোনো অংশে কম ছিল না, যথেষ্ট পরিমাণে পানি ছিল। এবার বুঝুন আপনি, যদি পূর্ণরূপের ঝর্ণাটা আমরা দেখতে পেতাম তাহলে এটার বিশালতা কত বিশাল ছিল। সো দুর্ভাগ্য আমার, সেটা আমার দেখা হয়নি। প্রায় 1 ঘন্টার মতো আমরা মায়াবিনী ঝর্ণায় কাটিয়েছি এবং এই সময়টা আমরা বেশ ভালোভাবে উপভোগ করেছি, কিন্তু ফেরার পথে যে তক্ত রোদের একটা তাপদাহ আমরা অনুভব করেছি সেটা ছিল অবিশ্বাস্য।
এবং এই ক্লান্তির কারণে আমাদের আর খাসিয়া পল্লীতে যাওয়া হয়নি কিংবা যাওয়ার সাহস আমরা করিনি। সেটার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হতো এবং অনেক বেশি ঘুরতে হতো, আর সেই জন্য আমরা ফেরত আসার প্ল্যান করি। কিন্তু ফেরত আসার পথে আমার আবার মন বদলে যায় এবং আমার মনে হয়েছে যে 0 পয়েন্ট এরিয়াটা আমি একবার অ্যাটলিস্ট ঘুরে দেখব। দেন আমি আর আমিন ভাই এই দুজন আমরা পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে সেখানে যাই। প্রচুর পরিমাণে রোদ, হিউমিডিটি অনেক হাই এবং একটু পরপর গলা শুকিয়ে আসে। যদি এই ধরনের রোদের পরিবেশে হাঁটার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এই জায়গাটা আপনার জন্য আসলে কষ্টকর। আর যেটা আমি দেখতে পেলাম, প্রচুর পরিমাণে মানুষ যারা হচ্ছে আমি একটা জিনিস বলিনি, এই মুহূর্তে এখানে আসলে ট্যুরিজমের কোনো সিজন নয়, মানে খুব বেশি ট্যুরিস্ট হওয়ার মতো নয়। ঈদ চলে গেছে, পুজো চলে গেছে বা অন্যান্য যত আয়োজন ছিল তার সবই শেষ প্রায়। তখন এখানে আমরা এসেছি, যার কারণে পরিবেশটা পুরোটাই ফাঁকা। কিছুদিন আগে একটা ফুটেজ দেখেছিলাম যে এই জায়গায় ঈদের সময় এত মানুষ ছিল যে এই মানুষগুলোকে আপনি দেখলে মনে হয় যে এখানে কোনো আয়োজন করেছে, যে মানুষ খেতে এসেছে অথবা কোনো উৎসব পালন করতে যাচ্ছে এমন কিছু। বাট আজকের দিনটা আমরা যখন এসেছি, আমি যদি ক্যামেরা মুভ করে আপনাকে দেখাই, অলমোস্ট ফাঁকা। মানে এই ধরনের ফাঁকা জাপলং খুব কম সময় হয়তো দেখেছেন। আর এই তপ্ত রোদে খুব কম মানুষই হয়তো এই সাহসটা করবে যে হেঁটে এখানে ঘুরে বেড়ানোর। আমার একটু সাহস করলাম, আমরা দুজন, আমাদের আর দুজন চলে গেছে, তাদের পক্ষে আর থাকা সম্ভব নয়। তারা এখন হচ্ছে রেস্ট নেওয়ার প্ল্যানে আছে। সো 0 পয়েন্টের আগে আমি একবার এসেছিলাম 2012 সালে। আমরা এই জায়গায় আসার পর মূলত পুলিশের দৌড়নি খেয়েছি। এবার যতটুকু ভিতরে যাওয়ার সুযোগ দেখতে পাচ্ছি, তখন আমরা ততটুকুও যেতে পারিনি, তার আগেই পুলিশ আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। সো বুঝতে পারলাম যে এবার আসলে বর্ডারের একটা ক্লিয়ার আইডেন্টিটি পেলাম যে আমাদের বর্ডারটা আসলে কতটুকু দূর পর্যন্ত আছে। আর দেখতে পাচ্ছেন যে ডাউকি রিভারের একদম গোড়ার কাছে চলে এসেছি প্রায়। আমি দেখাচ্ছি, এই যে এখানে ডাউকি রিভারের খুব কাছাকাছি। এই জায়গাটা খুব সুন্দর বলার মতোই। পাথরগুলো আমার এর আগে একবার সাদা পাথর গিয়েছিলাম, তো সেখানে পাথর উত্তোলনের একটা চ্যালেঞ্জ আমরা নিয়েছিলাম, কিন্তু এবার আমাদের সে ধরনের কোনো পার্টনার নেই, যার কারণে সেটা হয়তো সম্ভব হচ্ছে না। মানে ওই পাথর উত্তোলনের একটা ফুটেজ আমি এখানে অ্যাড করে দেবো, দেখবেন আপনারা। সে সময় বেশ বড় একটা পাথর আমি তুলতে পেরেছিলাম। এবার দেখি কী পরিমাণ পারি। আজকে আসলে টায়ার্ড, সম্ভবত এর চেয়ে বেশি হবে না, দেখি। 0 পয়েন্টে আসার পর আমিন ভাই যেটা আবিষ্কার করলো সেটা ছিল সত্যিকার অর্থে ভিন্ন রকম। আমরা সবসময় বলি না যে কালচারাল ডিফারেন্স একটা দেশের সাথে আরেকটা দেশের অনেক হয়ে থাকে। যতই আমরা সেম এথনিক গ্রুপের মানুষ হই না কেন, আমাদের মধ্যে কালচারাল একটা ব্যারিয়ার রয়েছে, দেশের দিক থেকে আমাদের দুই দেশের মধ্যে একটা ব্যবধান রয়েছে। সেটা আপনি ওখানে গেলে সবচেয়ে ভালো দেখবেন। এখানে একটা জিনিস একদম নোট করার মতো, বর্ডার যে কোন লেভেলের ডিভাইডেশন সেটা আমরা আসলে নোট করলাম। আমি এবং আমার ফ্রেন্ড আলোচনা করছিলাম। আপনাকে আমি যদি ক্যামেরার ওপাশটা হচ্ছে বাংলাদেশ, আপনি জাস্ট পর্যটকদের দিকে তাকান, তাদের পোশাক, তাদের আচরণ ধরন, তাদের এনজয়মেন্ট এবং ক্লোজ বন্ডিং, এটা এদিক থেকে দেখেন। আর হচ্ছে ক্যামেরার ঠিক ও প্রান্তে, এবার আমি ইন্ডিয়ান সাইডটাতে দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান সাইড, কমপ্লিটলি ডিফারেন্ট। মানে এখানেই হচ্ছে কান্ট্রি টু কান্ট্রি, কালচার টু কালচার, সোসাইটি টু সোসাইটি যে ব্যারিয়ার বা যে ডিফারেন্স এখানে আমরা সবসময় ফলো করি। আমরা যে বলি যে ইন্ডিয়ান কালচার আর বাংলাদেশি কালচার অ্যাকচুয়ালি এক জিনিস না, সেটার সবচেয়ে বড় উদাহরণ এখানে। এখানে এই ব্যারিয়ারটা কিন্তু এটা, এই যে বিএসএফ দাঁড়িয়ে আছে, এই পাথরগুলোকে দেখেন একটু সারি করা আছে, এটাই ব্যারিয়ার, এটা ইন্টারন্যাশনাল বর্ডার। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা শেষ পাথরটাই বলা যায়, এরপরে আর বর্ডার নেই, এরপরে পানি শুরু হয়ে গেছে। এবং এই প্রান্তটা হচ্ছে ওরা ইন্ডিয়া, এবং এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ইন্ডিয়ান, এবং এখানে যতগুলো মানুষ আছে সবাই মূলত ইন্ডিয়ান। আর এবার আছি বা আমার পেছনে যারা আপনারা দেখতে পাচ্ছেন তারা সবাই মূলত বাংলাদেশি। সো হোয়াট এ ডিফারেন্স, আনবিলিভেবল। এরা বিশাল একটা ডিফারেন্স এখানে তৈরি হয়েছে। মানুষের মাঝে বর্ডারের যে ব্যারিয়ার, এটা কেন এবং এর কারণ কী কারণে এটার গুরুত্ব অনেক বেশি, সেটা আপনি এখানে দেখতে পান। যতই আমরা ফ্রেন্ডশিপ বলি, যতই আমরা বলি যে আমাদের কালচার সিমিলার, আমাদের সোসাইটি সিমিলার, আমরা রিলিজিয়াসলি ক্লোজ বন্ডিংয়ে আছি, অনেক সময় বলি, বাট ডিফারেন্স ইজ হিউজ অ্যাকচুয়ালি যদি আপনি ফলো করেন। কারণ ইটস আইডিওলজি, এটাই হচ্ছে একটা কান্ট্রিজ আইডিওলজি, এটাই হচ্ছে একটা সোসাইটি বিল্ডিংয়ের মেন থিম, যেখানে হচ্ছে সব কিছু ডিফারেন্ট।
এবং এই জায়গায় হচ্ছে একটা দেশের ভিত্তি দাঁড়িয়ে থাকে। আর এই জায়গায় আমি যে ব্লগটা করে যাচ্ছিলাম, এখানে যে পাথরে আমি বসেছিলাম সেটা মূলত ইন্ডিয়ার মধ্যেই ছিল। আমি আসলে বুঝতে পারিনি। আমার বসার পরপরই আমাকে হচ্ছে একজন বিএসএফ এসে উঠিয়ে দেন। অ্যান্ড দেন আমি আরও একটা জিনিস দেখলাম যে ওখানে বাংলাদেশি ছোটো ছোটো হকাররা বিভিন্ন ধরনের ব্যবসা করে যাচ্ছেন, যেটাও হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করার মতো অবস্থায়। একজন আইসক্রিম বিক্রেতা ইন্ডিয়ানদের কাছে আইসক্রিম বিক্রি করে যাচ্ছেন, সেটা আবার ভারতীয় রুপিতে। একজন হ্যান্ডিক্রাফট ব্যবসায়ী তার ছোটো মোটো হ্যান্ডিক্রাফটগুলো বিক্রি করে যাচ্ছেন ভারতীয়দের কাছে, সেটাও ইন্ডিয়ান রুপিতে বিক্রি করে যাচ্ছেন। এবং রুপিটা বাংলাদেশে চলে আসছে ডিরেক্ট বর্ডার ক্রস করে, যেখানে অ্যাকচুয়ালি কোনো ক্রস বর্ডার ট্রানজ্যাকশনের যে ব্যাপারটা ইন্টারন্যাশনালি আমরা ফলো করি তার কোনো কিছু এখানে নেই। ইনফ্যাক্ট বাংলাদেশি যারা ছোট ব্যবসায়ী রয়েছে তারা এখানে আসলে অনেক লাভে সেল করে। ফর এক্সাম্পল, একটা আইসক্রিম বাংলাদেশি টাকায় এটা 10 টাকা, তারা ইন্ডিয়ান রুপিতেও এটা 10 রুপিতে সেল করেন। এবং ইন্ডিয়ানরা সত্যিকার অর্থে এটা দিতে হয়, কারণ হচ্ছে তাদের এখানে ভাঙতি যদি না থাকে, এক্সট্রা টাকা আসলে ইন্ডিয়াতে চালানো অসম্ভব প্রায়। সো তারা বাড়তি টাকা দিয়ে এটা কিনে নিচ্ছেন। এই জিনিসটা আমার কাছে অবাক হয়ে গেছে। এবং আমি দেখেছি যে ক্রস বর্ডার একটা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন হয়ে যাচ্ছে উইদাউট এনি ভেরিয়ার। দিনের অনেকটা সময় পেরিয়ে গেছে, আমাদের ঢাকা ফিরতে হবে। সো নিয়ারলি 400 কিলোমিটার ড্রাইভিংয়ের একটা ব্যাপার রয়েছে। 3:30 কি 4:45টার দিকে আমরা হচ্ছে জাফলং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। এটা এমন এক সময় ছিল যখন আমরা সিরিয়াসলি সবাই ক্লান্ত। সেই জাফলং থেকে ড্রাইভিং শুরু হয়েছে, একটানা ড্রাইভিংয়ে আমরা চলে এসেছি হবিগঞ্জের আলামিন হাইওয়ে রেস্টুরেন্টে। বিলিভ মি, ইউজুয়ালি বুলবুল ভাইকে আমি এতটা এনার্জিফুল কখনো দেখিনি। ওদিন তিনি কি এনার্জি পেয়েছেন আমি জানি না। টানা ড্রাইভ করেছেন এবং আসার পথে কোনো গাড়ি আমাদেরকে পিচ করতে পারেনি। যত গাড়ি ছিল সবগুলোকে আমরাই আসলে পিচ করে এসেছি এবং আমাদের পেছনে ছিল বেশিরভাগ গাড়ি। ইনফ্যাক্ট হাইওয়েতে বাসগুলোর যে স্পিড থাকে সেটাকে পর্যন্ত ক্রস করে এসেছি। টানা 120, 110, 80, 90 এই স্পিডে আমাদের গাড়ি চলেছে। আলামিন হোটেল থেকে আমরা যখন ঢাকার পথে আরেকবার জার্নি করি তখন ছিল সন্ধ্যার পর, এবং সেই সময় থেকে টানা ড্রাইভিংয়ে আমরা দ্বিতীয়বার আরেকটা টিপ ব্রেক দিই। সেটাও ছিল নরসিংদীর কোনো একটা ছোট্ট বাজারে, যেটা আমি আসলে ট্র্যাক করিনি, আমার মনেও নেই কোন বাজারটা ছিল এটা। তখন প্রায় 8টা বাজে। ঢাকায় ফেরার পথে নরসিংদীর পরের এরিয়াটা মূলত প্রচুর পরিমাণে গাড়ির চাপ থাকে এবং সেখানে আসলে খুব স্পিডে গাড়ি চালানো অনেকটা কঠিন হয়ে যায়। তারপরও আমরা যখন স্টাফ কোয়ার্টারের কাছাকাছি পৌঁছে যাই তখন প্রায় রাত 10:30-এর কাছাকাছি। কিন্তু এখানে অবিশ্বাস্যভাবে সেই রাতে এত জ্যাম ছিল যে আমরা আর এখান দিয়ে আসতে পারিনি। গাড়ি ঘুরিয়ে আমরা সায়দাবাদ হয়ে আসতে গিয়ে সেখানেও আবার জ্যামে পড়ি এবং টানা 2.5 ঘন্টা আমরা জ্যামে ছিলাম এইটুক জায়গায়। শেষ পর্যন্ত আমরা যখন বাসার কাছে পৌঁছাই তখন প্রায় রাত 1:30। সো অনেক ক্লান্তি ছিল, অনেক পাওয়া ছিল এবং অনেক সুন্দর একটা ট্যুর ছিল। সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত এটা ছিল অনেক হ্যাপি এন্ডিংয়ের একটা ট্যুর।